তোমরা আজকে যুক্ত হচ্ছ আবার নোমর নোমর চ্যানেলের সাথে এবং আমি সৌমিত্র পাল এবং নোমর চ্যানেল এবং তোমরা আবার আজকে একত্রিত হলাম। প্রথমেই বলি, আজকে আমরা পড়ব অর্গানিক কেমিস্ট্রি পার্ট 7। আজকে আমাদের মেন পড়াশোনা পুরোনো দিনের ছোট্ট কিছু ট্রিক, আর নতুন যেটা পড়াবো সেটা হচ্ছে আজকে সাম রিয়াকশন অফ অর্গানিক কম্পাউন্ড। তো এসো আজকে আমরা পড়া শুরু করি। প্রথমেই হেডিং করছি আমরা অর্গানিক 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 রিয়াকশন। অর্গানিক রিয়াকশন হেডিং করলাম, শুনে নাও। অর্গানিক রিয়াকশন করাবার আগে তোমাদের একটা ছোট্ট প্রশ্ন দিই, যে প্রশ্নটা তোমরা আগের দিনের ভিডিও থেকে অ্যান্সার করতে পারবে। আগের দিনের ভিডিও না দেখলে আবার বলছি, তোমরা কিন্তু এই ভিডিওগুলোর কোনো মজা পাবে না। এবং একইভাবে বলছি, আবার খাতা পেন নাও, যেমনভাবে করাচ্ছি তেমনভাবে করো, নোট রেডি করো, কংক্রিট নোট তৈরি হবে। প্রথমে একটা ছোট্ট প্রশ্ন দিচ্ছি। ধরো তোমাদের আমি দিলাম C3H8 C3H8O। এই কম্পাউন্ডটা দিয়ে, মানে এই সংকেতটা দিয়ে কতগুলো যৌগ তৈরি করা যায়। তো এর ট্রিক শোনো, ট্রিক আমি ফার্স্টে আজকে এর কিছু ছোট্ট করে ট্রিক শেখাবো। এর প্রথমে একটুখানি বলে দিই, এটা যেটা আমরা শেখাচ্ছি না সেটা হচ্ছে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট। আমার জানার দরকার নেই, আমরা ট্রিকে এখন করি। প্রথম কথা হচ্ছে, এই যৌগটা কি কি হতে পারে। আমাদের যৌগ শেখা আছে অ্যালকোহল অথবা ইথার। এই অ্যালকোহল বা ইথারে একটা করে অক্সিজেন আছে। এছাড়া আমরা শিখেছি অ্যালডিহাইড অর কিটোন। এই যৌগতেও একটা করে অক্সিজেন আছে। এছাড়া আমাদের আর অক্সিজেন আছে এমন কোনো গ্রুপযুক্ত যৌগ আমরা পড়িনি। তাহলে আমাদের কাছে চারটে যৌগ হওয়ার সম্ভাবনা তৈরি হলো। যেহেতু এখানে অক্সিজেন একটা আছে, তাই আমাদের এখানে চারটে যৌগ হওয়ার সম্ভাবনা তৈরি হলো। চারটে যৌগ হতে পারে। তো তোমরা দেখে হয়তো ভাবছো যে স্যার, অ্যালকোহলের সাথে ইথার আর অ্যালডিহাইডের সাথে কিটোন এভাবে কেন লিখলাম। তোমরা অনেকে যারা ভিডিও দেখেছো তারা বুঝেই গেছো যে যদি কেউ অ্যালকোহল হয় তাহলে সেই যৌগটা ইথারও হতে পারে, আর যদি কেউ অ্যালডিহাইড হয় তাহলে সেই যৌগটা কিটোনও হতে পারে। কিন্তু কেউ যদি কিটোন বা অ্যালডিহাইড হয় তাহলে তারা কিন্তু অ্যালকোহল বা ইথার হবে না। বা যদি কেউ অ্যালকোহল বা ইথার হয় তাহলে অ্যালডিহাইড কিটোন হবে না। কেন হবে না আমি ট্রিক বলছি, শুনে নাও। প্রথম কথা হচ্ছে, যদি কেউ অ্যালকোহল বা ইথার হয় তাদের একটা কমন ফর্মুলা আছে। কমন ফর্মুলাটা কি না, তাদের কমন ফর্মুলাটা হচ্ছে CnH2n+2O। এই কমন ফর্মুলায় যারা যাবে তারা হবে অ্যালকোহল বা ইথার। আমি কিন্তু দেখো তোমাদের অ্যালকোহলের কমন একটা ফর্মুলা শিখিয়েছিলাম CHH2n+2OH। লক্ষ্য করো, এই এইচটা যদি আমরা এখানে যোগ করে দিই তাহলে তখনই কমন ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে 2n, 1 + 1 হাইড্রোজেন 2, আর অক্সিজেন পড়ে থাকবে ও, যে কমন ফর্মুলা এটা। কি করে রেডি করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো, কিন্তু যদি এটা অ্যালডিহাইড হয় তাহলে অ্যালডিহাইডের সংকেত হবে CnH2NO। CnH2NO এই ফরম্যাটে যদি আমাদের কমন ফর্মুলায় যদি কোনো যৌগ আসে তখন সেই যৌগটাকে আমরা বলতে পারি কিটোন বা অ্যালডিহাইড। আচ্ছা, তো লক্ষ্য করে দেখি এতে কোন ফর্মুলা অ্যাপ্লিকেবল হচ্ছে। ধরে নাও এনের জায়গায় আমি এখানে কি বসালাম, 3 বসালাম। তাহলে হাইড্রোজেনটা একবার চেক করে দেখি, 2 × 3 + 2 চেক করে নাও, তাহলে কত হচ্ছে
3 × 2 6 + 2 8 এবং অক্সিজেন একটা। তাহলে দেখো এই কমন ফর্মুলাটা CnH2n + 2 ও এই ফর্মুলায় মিলে যাচ্ছে। তাহলে এই যৌগটা অবশ্যই হবে অ্যালকোহল নালে ইথার। এবার প্রশ্ন হচ্ছে স্যার কি হবে, অ্যালকোহল হবে না ইথার হবে? না স্যার, যে অ্যালকোহল হবে সে ইথারও হবে। তাহলে ফার্স্টে আমরা চেক করি এই যৌগগুলো দিয়ে কতগুলো অ্যালকোহল তৈরি করা যায়। কতগুলো অ্যালকোহল তৈরি করা যায় আগে চেক করি। এরকম প্রশ্ন কিন্তু খুব রেয়ার আসে, কিন্তু আসতে পারে। তখন আমরা সাধারণভাবে অর্গানিক করলে এই প্রশ্নগুলোর কোনো খেই খুঁজে পাই না। তো তার জন্য তোমাদের করাচ্ছি, তোমরা দেখে নাও। অ্যালকোহলের জন্য 3টে কার্বন দিয়ে কি অ্যালকোহল হতে পারে তোমরা একটু আইডিয়া করো। দেখো আমার শেখা আছে 3টে কার্বন দিয়ে এই অ্যালকোহলটা হতে পারে। এই অ্যালকোহলটার নাম তোমরা পড়েছো প্রোপান 1-অল। ঠিক একইভাবে যদি আমরা পজিশনাল আইসোমার করি, অর্থাৎ অবস্থানগত সমবায়বতা করি, তাহলে এই 1 নাম্বার থেকে যে ওইচটা ঝুলছে এটাকে 2 নাম্বার থেকেও ঝোলানো যাবে। তখন এই যৌগটা হয়ে যাবে CH3, এটা হয়ে গেল ওইচ। এটা কি করে করলাম তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এই ওইচটা এখানে ঝোলাতে গেলেই এর একটা হাইড্রোজেন এখানে দিতে হবে, তবে হাত কমপ্লিট হচ্ছে। নচেত এর হাত কমপ্লিট আছে, এ কারোর সঙ্গে যুক্ত হতে চাইবে না। বুঝে গেল? আচ্ছা, তাহলে এটার নাম হলো প্রোপান 1-অল। এটার নাম তোমরা লিখে নিও, আমি আর লিখছি না। প্রোপান 1-অল। আর এটার নাম হচ্ছে প্রোপান 2-অল। প্রোপান 2-অল। ক্লিয়ার হলো? তাহলে প্রোপান 1-অল এবং প্রোপান 2-অল তোমরা বুঝে গেলে। আচ্ছা, এবার দেখো, তাহলে একটা কম্পাউন্ড পেলাম আর এটা হচ্ছে দুটো কম্পাউন্ড পেলাম, প্রোপান 1-অল আর প্রোপান 2-অল। আচ্ছা, ইথার হতে পারে। ইথার দেখা যাক ইথার হতে পারে কিনা, ইথার শ্রেণীর কোনো যৌগ এতে হতে পারে কিনা দেখা যাক। দেখে নাও, ইথারে একটা অক্সিজেন থাকবে যার দুদিকে দুটো হাত থাকবে, আর কার্বন কটা আছে? 3টে। তাহলে আমি কার্বনকে কিভাবে সাজাতে পারবো? এদিকে একটা, এদিকে দুটো, এছাড়া আর কিছু সাজানো যাবে না। অর্থাৎ আমি যদি এদিকেও দুটো করি, এদিকে একটা করি, তাহলে আমার একই যৌগের নাম হবে, সুতরাং করে কিছু আলাদা হবে না। তো বুঝে নাও ব্যাপারটা আমি কি বলতে চাইছি। এইটার নামকরণ তোমরা তো এগুলো শিখেই গেছো, আমি আর বলছি না। তো যৌগটা দেখে নাও, এই যৌগটাকে এভাবে লেখাও যা। আর এই যৌগটাকে যদি কেউ মনে করে যে স্যার এদিকে আমি একটা দেবো আর এদিকে আমি দুটো দেবো, তাহলেও যৌগটা একই নামকরণে চলে আসবে। তাহলে এই দুটো যৌগ আলাদা নয়, সেম কম্পাউন্ড। তাহলে এই যৌগটার নাম হচ্ছে, যেহেতু এটা ছোট গ্রুপ তাই একে অক্সিজেনের সাথে দিলাম, তাহলে এটার নাম হয়ে যাবে মিথক্সি। মিথক্সি। এবং এই গ্রুপটার নাম হচ্ছে, যেহেতু বড় গ্রুপ, তাহলে অ্যালকক্সি অ্যালকেন, নামক্সি নামেন। তাহলে নাম কি হবে? নামেন। নামেনের জন্য কি নাম দেবো? ইথেন। আমরা নাম দিলাম মিথক্সি ইথেন। আচ্ছা, তাহলে এটা বুঝে গেলাম। তাহলে এখানে মোট কটা কম্পাউন্ড পাওয়া গেল? মোট কম্পাউন্ড পাওয়া গেল 3টে, 1, 1, 2 and 3। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এখানে চলে এসো। সেম একটা যৌগ তোমাদের দিলাম আর একটুখানি প্র্যাকটিস করানোর জন্য। ধরে নাও আমরা দিলাম C4H8O। এই কি যৌগ গঠন করবে? প্রথমেই তোমরা বুঝতেই পারছো, এই যে কমন ফর্মুলা, সেই ফর্মুলায় যাচ্ছে। N এর মান 4 বসালে H এর মান হবে 8। তাহলে এটা কি হতে পারে? হয় অ্যালডিহাইড হতে পারে, নাহলে কিটোন হতে পারে। তো আমরা অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে ফার্স্টে আমরা অ্যালডিহাইডটা করছি, ভালো করে দেখে নাও। অ্যালডিহাইডে, এটা আমরা অ্যালডিহাইডে চলে গেলাম। অ্যালডিহাইডে চলে গেলাম। অ্যালডিহাইডে ফার্স্টই বলি, লক্ষ্য করে দেখো 4টে কার্বন আছে। তাহলে 4টে কার্বন দিয়ে 1, 2, 3, 4, 4টে কার্বন দিয়ে অ্যালডিহাইড লেখার সময় বলেছিলাম এটা টার্মিনাল ফাংশনাল গ্রুপ, তাই একে সর্বদা ধারে রাখতে হবে। বাকি হাতগুলোকে আমি শিখিয়েছিলাম, মাঝে হলে H2O, বাকি হাতগুলো বন্ডিং করে দাও। চেক করে দেখো সবার হাত কমপ্লিট। এই যৌগটার কি নাম হতে পারে? এই যৌগটার নাম হতে পারে 1, 2, 3, 4। এই যৌগটার নাম হবে বিউটান। বিউটান 1L।
তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ওয়ানটাকে তুলে দিয়ে বিউটানল লেখা যাবে। আচ্ছা ভাবো তো, এটা দিয়ে আর কোনো অ্যালডিহাইড তৈরি করা যাবে? একটু ভাবো, পজ করো, চেষ্টা করো, আমার তারপর ভিডিও দেখো। আমি এইটাই তোমাদের বারবার বলছিলাম, তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের এইভাবে শিখলে ইমপ্রুভমেন্ট হচ্ছে না আগের থেকে আরো ইমপ্রুভমেন্টটা খারাপ হচ্ছে। তোমরা নিজেরাই বুঝতে পারবে, তোমাদের নিজের একটা রিজেনারেট করার একটা পাওয়ার তৈরি হচ্ছে। দেখো, তো আমি যেটা বলছিলাম, লক্ষ্য করো 1 2 3 তলা থেকে ঝুলছে এই লাইনে শেষ CH3, আর এখান থেকে কটা ঝুলছে? একটা। তাহলে এর হাত কটা লাগবে? একটা। তাহলে এখানে একটা হাইড্রোজেন দিলাম, চেক করে দেখো, 3 দুগুণে 6 7 8, আটটা হাইড্রোজেন। প্রত্যেকটার কিন্তু হাইড্রোজেন আটটা, হাইড্রোজেন কিন্তু লক্ষ্য করো আটটা হচ্ছে, তাই না? আচ্ছা, তার মানে আমরা একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ার করে বুঝলাম যে অক্সিজেন যদি একটা থাকে তাহলে অ্যালকোহল ইথার অ্যালডিহাইড কিটোন হবে। কিন্তু তার মধ্যে যদি এই সূত্রে অ্যাপ্লিকেবল হয় তাহলে হয় অ্যালকোহল না ইথার হবে, বা অ্যালকোহল ইথার দুটি হতে পারে। আর যদি এই সূত্রে অ্যাপ্লিকেবল হয় CnH2n+2, তাহলে আমাদের অ্যালডিহাইড বা কিটোন হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার দেখে নাও, তাহলে এই যৌগটার নাম কি করব আমরা? সম্ভবত যদি কেটে যায় তো আমি নামটা পাশে লিখছি। এই যৌগটার নাম দেখো 1 2 3, এটা লংগেস্ট কার্বন চেন। তাহলে এই যৌগটার নাম হবে, করতে পারা উচিত তোমাদের, পজ করে নামটা করে ফেলো তো দেখি। প্রোপান, প্রোপানেল। আমি একবারে লিখে দিলাম, 1 আছে বলে প্রোপানেল। ক্লিয়ার হলো? আচ্ছা, CH3 ক নম্বর থেকে ঝুলছে? এদিকে দেখো, CH3 ক নম্বর থেকে ঝুলছে? 2 নম্বর থেকে। নামটা করেছো নিশ্চয়ই, দেখে না। 2 মিথাইল, 2 মিথাইল প্রোপানেল। ক্লিয়ার হলো? তাহলে এইটা একটা আলাদা, আর এইভাবে কোনো অ্যালডিহাইড তৈরি করা যাচ্ছে না। ক্লিয়ার হলো? তোমরা এটা টুকে নাও। আর একটা আমি এর সঙ্গে করিয়ে দিই, কিটোন। কিটোন কি হবে চেক করে দেখো তো। আমি বারবার বলেছিলাম কিটোনকে সব সময় মিডলে নাম্বারিং করতে হয়। তো কিটোনকে যদি মিডলে নাম্বারিং করি তাহলে এটা হয়ে গেল C ডবল বন্ড O, হাতগুলোকে ফিল আপ করে দিলাম। এবং লক্ষ্য করে দেখো যে রুলস অ্যাপ্লিকেবল ছিল এটাই। এবার তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার এটাকে তো আপনি এদিকে রাখলেন, তাহলে এটাকে যদি এক ঘর সরান তাহলে কি এটা অন্য যৌগ হবে? দেখে নাও। না, আমার প্রশ্ন হচ্ছে দেখো, এটার নামও যা এটার নামও তাই, তুমি নাম করার চেষ্টা করো, নিজেই বুঝতে পারবে যে মিনিমাম নাম্বার দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে এদিক থেকে নামকরণ করলেও যা, এদিক থেকে নামকরণ করলেও তাই আসবে। এটার নাম তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, পজ করে নাও, বিউটান 2 ওন। আচ্ছা, এটাকে স্যার বিউটানন লেখা যাবে? অবশ্যই, 2টা এর মিনিমাম নাম্বার, তাই বিউটাননও লেখা যাবে। তোমরা পজ করে নাও, পজ করে নাও। বোঝা গেল? তাহলে শোনো, তাহলে আমরা এটা একটুখানি আগের জাস্ট রিক্যাপ শিখিয়ে দিলাম। তো তোমরা নিজেরা চেষ্টা করো। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তোমরা ধরে নাও একটা ছোট্ট যৌগ দিচ্ছি, C4H9Cl। এ কতগুলো আইসোমার তৈরি করতে পারে তোমরা চেষ্টা করো। এইটা কতগুলো আইসোমার তৈরি করবে, এই যৌগটা কতগুলো আইসোমার তৈরি করবে তোমরা চেষ্টা করো। বা আমি আরেকবার দিলাম C4H10O, এ কতগুলো আইসোমার তৈরি করবে তোমরা করে ফেলো। আমি তো শিখিয়ে দিলাম, তোমরা এই রুলসে করে নিও। আমি বোর্ডটা মুছে দিচ্ছি, তোমরা পজ করে নাও, আমি মুছে দিচ্ছি, দিয়ে লিখে নাও। ক্লিয়ার হলো? আমি মুছে দিলাম। আজকে যেটা প্রথম স্টার্ট করছি সেটা আমরা ফার্স্টে অর্গানিক রিয়াকশনের মধ্যে ফার্স্ট যে পার্টটা স্টার্ট করছি, অর্গানিক রিয়াকশনের ফার্স্ট পার্টের নাম হচ্ছে অর্গানিক রিয়াকশনের, আমরা লিখছি ফার্স্টে প্রিপারেশন করে নাও। ফার্স্টে প্রিপারেশন অফ অর্গানিক compound, preparation of organic compound,
প্রিপারেশন অফ অর্গানিক কম্পাউন্ড। আমরা ফার্স্টে অর্গানিক কম্পাউন্ডের প্রিপারেশন করছি, খুব মন দিয়ে শুনে নাও। তো প্রথমেই আমরা যে প্রিপারেশন গুলো করব তার মধ্যে আমরা চেষ্টা করছি ফার্স্টে প্রথমে স্যাচুরেটেড 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 অর্গানিক কম্পাউন্ড করব ফার্স্ট। স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড, এই স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ডের মধ্যে ফার্স্টেই সব থেকে যেটা সিম্পল স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড আছে তার নাম হলো মিথেন। সিম্পল স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ডের আমরা ফার্স্টে নাম পড়ছি মিথেন। ফার্স্ট নাম বললাম মিথেন। মিথেনকে কি করে তৈরি করা যায়? আচ্ছা, তারা ছোট্ট প্রশ্নগুলি আমি একটা খুব ভালো রিয়াকশন বলছি, যেটা হয়তো তোমাদের সব বইতে পাবে না, শুনে নাও। মিথেন তৈরি করার একটা ভালো পদ্ধতি। মিথেনকে আমরা যে পদ্ধতি দিয়ে তৈরি করি তার নাম হচ্ছে ডি কার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন, এই ডিকার্বক্সিলেশনের সাহায্যে আমরা মিথেনকে তৈরি করতে পারি। ক্লিয়ার হলো? আচ্ছা, দেখো জিনিসটা কিরকম। প্রথমে আমি একটা যে কোনো যৌগ নিচ্ছি, যৌগটা নিলাম, এটাকে কি যৌগ বলে? RCOH কে বলা হয় ফ্যাটি অ্যাসিড। আমরা বলেছিলাম ফ্যাটি অ্যাসিডের থেকে বেস্ট কার্বক্সিলিক অ্যাসিড। তুই আর এর মান আমি যে কোনো চেঞ্জ করে করে বিভিন্ন কার্বক্সিলিক অ্যাসিড করতে পারি। যদি আর এর মান মিথাইল হয় তাহলে অ্যাসিটিক অ্যাসিড, যদি আর এর মান ইথাইল হয় তাহলে প্রোপিওনিক অ্যাসিড। আমি সব সাধারণ নাম বলছি, ইউপ্যাক নয়। তো আমরা প্রথমে কি করলাম, ডিকার্বক্সিলেশনে ফার্স্টে RCOH কে আমরা NaOH আর অবলিক দিয়ে লিখলাম ক্যালসিয়াম। একটা প্রথম কথা বলি, তোমরা এই প্রথম শিখছো অবলিক শব্দের অর্থ অথবা নয়। অবলিক শব্দের অর্থ আমরা প্লাস কে দিয়ে বলি, এটা প্লাস এটা দুটোকে একসঙ্গে যোগ করলাম। তোমরা যদি অসুবিধা হয় প্লাস দিয়ে লিখতে পারো। এই যে সোডিয়াম NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এই দুজনকে মেশালে যে যৌগটা তৈরি হয় তার নাম হচ্ছে সোডা। সোডা শব্দটা আসছে NaOH থেকে, NaOH কে বলা হয়। আর কস্টিক সোডা বলে, এই কস্টিক সোডা, আর KOH কে কস্টিক পটাশ। আচ্ছা, তো এই NaOH থেকে আসছে সোডা আর CaO থেকে আসছে লাইম। তো এই যৌগটার নাম হয়ে গেল সোডা লাইম। তার মানে আমি যদি পোড়া চুনের সাথে NaOH কে যোগ করে দিই তাহলে পেয়ে যাব সোডা লাইম। ক্লিয়ার হলো? এবং যদি এখানে হিট দিই, তাপ দিই, তাহলে ফার্স্ট স্টেপে উৎপন্ন হবে RCOONA। ব্যাপারটা কি বুঝতে পারলাম না তো? এই যৌগটা ছিল অ্যাসিড, অ্যাসিডের হাইড্রোজেনের, এই হাইড্রোজেনটার জন্যই এটাকে আমরা অ্যাসিড নাম দিয়েছি। বুঝে নাও, অ্যাসিডের সঙ্গে যদি বেসের বিক্রিয়া হয়, এটা এক প্রকারের বেস, অ্যাসিডের সঙ্গে যদি বেসের বিক্রিয়া হয় তাহলে উৎপন্ন যৌগটাকে আমরা বলবো সল্ট। এটা এক প্রকারের সল্ট উৎপন্ন হলো, লবণ উৎপন্ন হলো, এবং এই যৌগটাকে আমরা তখন নাম দেবো, এই যৌগটাকে আমরা নাম দেবো সোডিয়াম। সোডিয়াম, সোডিয়াম এটাকে বলা হয় অ্যালকক্সাইড। অ্যালকক্সাইড, অ্যালকক্সাইড বলা সোডিয়াম, সরি অ্যালকক্সাইড না, ভুল বলেছি, এটার নাম হচ্ছে সোডিয়াম। সোডিয়াম কার্বক্সিলেট, সোডিয়াম কার্বক্সিলেট, কার্বক্সিলেট, সরি সোডিয়াম কার্বক্সিলেট, এটার নাম হলো সোডিয়াম কার্বক্সিলেট। তার মানে কার্বক্সিলিক অ্যাসিডের যদি আমি একটা সোডিয়াম লবণ করি তার নাম হয়ে যাবে সোডিয়াম কার্বক্সিলেট। ব্যাপারটা বুঝতে পারলাম না, আমি বোঝাচ্ছি। ধরে নাও এখানে আর নিয়েছি, আর এর জায়গায় আমি নিলাম CH3, তাহলে আর এর জায়গায় কি নিয়েছি? আর এর জায়গায় আমি নিয়েছি CH3, এই গ্রুপটা। তাহলে গোটা যৌগটার নাম হবে এইটা। এখানে আমরা ডু করে দিলাম, ডু মানে এটা দেবো, দিলে উৎপন্ন হবে CH3 COONA। এটার নাম হবে সোডিয়াম, সোডিয়াম অ্যাসিটেট, অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট নাম হবে, সোডিয়াম অ্যাসিটেট। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার চলে এসো। এই যৌগটা উৎপন্ন হওয়ার পর এই যৌগটাই মেন আমার হাতিয়ার, মানে এটাই আমার বিক্রিয়ক, এটাই আমার রিএজেন্ট। আচ্ছা, এই সোডিয়াম অ্যাসিটেটকে
অ্যাসিডিক অ্যাসিডের সোডিয়াম লবণ নাম সোডিয়াম অ্যাসিটেট। বোঝা গেল ব্যাপারটা? এই সোডিয়াম অ্যাসিটেটকে ফার্দার NaOH প্রথমেই দিয়ে দিয়েছি, NaOH আর CaO আর হিট, এটা তো দেয়াই ছিল প্রথমে, তাহলে ও নিজে নিজের মধ্যে বিক্রিয়া করবে। প্রথম ধাপে বিক্রিয়া করে উৎপন্ন করেছে সোডিয়াম অ্যাসিটেট, আর দ্বিতীয় ধাপে ওই উৎপন্ন হবার সাথে ও আবার তো দেওয়াই রয়েছে, তাহলে ও নিজে নিজে বিক্রিয়া করতে শুরু করে দেবে, বিক্রিয়া করে উৎপন্ন করবে মিথেন। বুঝে নাও। আর বাকি পার্টটা আমাদের জানার খুব একটা বেশি দরকার নেই, তবু আমি একবার বলে দিচ্ছি। এখানে উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট তৈরি হবে। এইভাবে আমরা যৌগগুলোকে বুঝে নিলাম, সোডিয়াম কার্বনেট যৌগগুলোকে বুঝে নিলাম, এই যৌগ তৈরি হবে। তাহলে আমাদের মেইন প্রোডাক্ট কি হলো এখানে? মিথেন। আমরা কি পেলাম? আমরা মিথেন পেলাম। তাহলে এটা হলো মিথেনের প্রিপারেশন। এবার মিথেন নিয়ে অনেকগুলো কথা বলার আছে, খুব মন দিয়ে শুনে নাও। ফার্স্ট হচ্ছে আমরা এই মিথেনের কিছু রিয়াকশন দেখবো। মিথেন কি কি রিয়াকশন করে? যদি মিথেনকে আমরা 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অক্সিজেনের অনুপস্থিতিতে অন্তর্ধূম পাতন করি, অন্তর্ধূম পাতন, আমরা একটা রিয়াক্টর আছে যেখানে অক্সিজেনটাকে আমরা না দিয়ে অন্তর্ধূম পাতন করি, তো সেখানে অক্সিজেন ছাড়া যদি পাতন করি মানে হিট দিই, অক্সিজেনের অনুপস্থিতিতে হিট দিলাম, তার মানে আমরা এখানে কি করলাম? এখানে আমরা উইদাউট অক্সিজেন, চেম্বারের মধ্যে উইদাউট অক্সিজেন নিলাম চেম্বারের মধ্যে এবং হিট দিলাম। ঠিক আছে, হিটকে বলা হয় পাতন করা, পাতন। তাহলে এরা উৎপন্ন করবে হাইড্রোজেন আর কার্বন। এই যে কার্বনটা তৈরি হবে, এই কার্বনটাকে আমরা তখন বলবো কার্বন ব্ল্যাক, কার্বন ব্ল্যাক। একে আমরা বলবো কার্বন ব্ল্যাক, কার্বন ব্ল্যাক বলবো। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, আরো দু একটা আমরা ফিজিক্যাল প্রপার্টি বলছি মিথেনের। মিথেন প্রধানত যে বিভিন্ন গ্যাসের মধ্যে আমরা মিথেনকে পাই, যেমন ধরো সিএনজি, সিএনজির প্রধান উপাদান মিথেন, সিএনজির প্রধান উপাদান মিথেন। বায়োগ্যাস, বায়োগ্যাসের মেন উপাদান মিথেন। এইভাবে বিভিন্ন জৈব যৌগ যে সমস্ত আছে, কোল গ্যাস, কোল গ্যাস, কোল গ্যাস, কোল গ্যাসের উপাদান মিথেন। তো এই সমস্ত যৌগগুলোর মধ্যে আমরা মিথেনকে পেতে পারি, এবং এখানে মিথেন, সিএনজিতে মিথেন প্রায় 70 থেকে 90% মিথেন থাকে, বায়োগ্যাসে প্রায় 60% মিথেন থাকে। তো এইভাবে তোমরা পার্সেন্টেজগুলো আমার ফ্র্যাকশন অফ হতে পারে, তোমরা একটু দেখে নিও। মিথেন আমাদের প্রধান জ্বালানি রূপে কাজে লাগে, সিএনজির প্রধান উপাদান মিথেন, এবং এই সিএনজি আমাদের কি রূপে কাজে লাগে তোমরা জানো? জ্বালানি রূপে। এবং মিথেনের দহন তাপ খুব বেশি, তাই প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে, তাই বর্তমানে বিভিন্ন গাড়িতে পেট্রোলের বদলে আমরা সিএনজি ব্যবহার করি। এরপর একটা খুব ভালো প্রশ্ন লেখাচ্ছি, খুব সুন্দর প্রশ্ন, তোমরা পয়েন্টস করে তলায় লেখো, আমার তলায় জায়গায় সাইডে লিখছি, খুব মন দিয়ে শোনো, বা আমি এখানে চলে যাচ্ছি, ভালো করে শোনো। এটাকে বলা হয় ভুতুড়ে আলো, ভুতুড়ে আলো। ভুতুড়ে আলো কি? দেখো, এই ভুতুড়ে আলো বা একে বলে উইলস, উইলস ও দা সুইপ, সুইপ, উইলস ও দা সুইপ, অর্থাৎ এটা হচ্ছে ভুতুড়ে আলো। ভুতুড়ে আলো কি একটু জেনে নাও, অনেক সময় প্রশ্ন আসতে পারে। বিভিন্ন চাষের জমিতে বা জলাশয়ে যখন বিভিন্ন লতা পাতা ইত্যাদি পড়ে পচে, সেই পচনের ফলে উৎপন্ন হয় মেনলি মিথেন। এর সাথে উৎপন্ন হয় কিছু পরিমাণে ফসফরাস ডাইহাইড্রাইড, এবং উৎপন্ন হয় কিছু পরিমাণে ফসফরাস পেন্টক্সাইড। এই ফসফরাস ডাইঅক্সাইড অত্যধিক দাহ্য, যে কারণে এই ফসফরাস ডাইহাইড্রাইড উৎপন্ন হবার সাথে সাথেই এই মিথেন ধরে যায়, মানে মিথেনে আগুন লেগে যায়। এর ফলে মিথেন জ্বলতে শুরু করে, এবং যে জলাশয়ের মধ্যে মিথেনটা উৎপন্ন হলো, সেই জলাশয়ের কাছটায় যখন মিথেন এরকম ভাবে জ্বলতে থাকে, হাওয়ার প্রভাবে এই যেহেতু মিথেন গ্যাস, তাই এক স্থান থেকে অন্য স্থানে এর সঞ্চালন হয়।
ট্রান্সপোর্ট হয়ে যায়, ট্রান্সফার হয়ে যায়, যার ফলে এই জ্বলন্ত আলোটা এক স্থান থেকে অন্য স্থানে কিছুটা আগিয়ে যায়। এবং মিথেন যেহেতু খুব কম পরিমাণে উৎপন্ন হয়, তাই দেখা যায় কিছুক্ষণ পর গিয়ে আবার আগুনটা দপ করে যেমন জ্বলে ওঠে আবার নিভে যায়। ওই জন্য এটাকে দেখে বলা হয় বুড়ির আলো। অনেকে গ্রামের দিকে বলে এটা বুড়ির আলো, অর্থাৎ যেন মনে হচ্ছে কোনো একটা ভুতুরে বুড়ি এই আলোটা হারিকেন নিয়ে যাচ্ছে, মাঝ রাস্তায় ভূতের মতো মিলিয়ে গেল। তাই এটাকে বলা হয় উইলস ও দ্য সুইপ বা ভুতুরে আলো অনেক সময় বলে। তো যাই হোক, তোমরা এটাকে এই করে নাও। আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি নতুন কিছু রিয়াকশন করাচ্ছি, দেখে নাও। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মিথেনের কিছু কেমিক্যাল প্রপার্টিজ বলবো। কেমিক্যাল প্রপার্টিজ বলবো। শুধু মিথেনই নয়, যে কোনো স্যাচুরেটেড অ্যালিফ্যাটিক যৌগ বিশেষ করে, তো তাদের মধ্যে স্যাচুরেটেড অ্যালিফ্যাটিক যৌগের মধ্যে সবসময় একটা বিক্রিয়া হয়, যে বিক্রিয়াটাকে বলা হয় সাবস্টিটিউশন রিয়াকশন, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া। এটাকে বলা হয় সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশন বলা হয়। অর্থাৎ এখানে সাবস্টিটিউশন রিয়াকশন মানে কি না, যে মানে হচ্ছে, ধরো আমি ছোট্ট করে বোঝাই। সাবস্টিটিউশন মানে হচ্ছে যে একজন ছিল নেতা, সেই নেতাকে একজন ভোটে জয়ী হলো, জয়ী হবার পর সে আগের নেতাকে সরিয়ে নিজে সেই পদটা দখল করলো। এটাকে বলা হয় সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন। মানে একজন থাকবে, তাকে সরিয়ে তার জায়গায় অন্য একজন আসবে। দেখে নাও, বুঝতে পারবে তুমি। সাবস্টিটিউশন রিয়াকশনের জন্য মেনলি যেটা লাগে সেটা হচ্ছে এখানে যে প্রভাবক লাগে সেটা হচ্ছে আমরা লিখব সূর্যালোক। এটাকে অনেক সময় লেখা হয় এইচ নিউ, এইভাবে লেখা হয়। সূর্যালোককে অবশ্যই বিক্ষিপ্ত সূর্যালোক, আমরা বি লিখে দিলাম, বি মানে বিক্ষিপ্ত সূর্যালোক। আচ্ছা, এবার শুনে নাও তাহলে আমরা কি ঘটনা ঘটে একবার দেখে নিই। একটা ছোট্ট কথা বলে রাখি, তোমরা পরবর্তীকালে এর মেকানিজম পড়বে। তো এখানে যে মেকানিজম ঘটে, অর্থাৎ বিক্রিয়ার ক্রিয়া কৌশলকে মেকানিজম বলে। তো এই বিক্রিয়ার ক্রিয়া কৌশলে এই যে বিক্রিয়াটা ঘটে, এর নাম হলো ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। লিখলাম না, ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। মানে এখানে তোমরা কিন্তু এটা পড়ে এসছো, তাই না? এখানে মুক্ত মূলক তৈরি হবে। এখানে কি তৈরি হবে? মুক্ত মূলক। ভালো করে বুঝে নাও, এখানে মুক্ত মূলক তৈরি হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, কিরকম ভাবে ঘটনাটা ঘটে আমি একটু বলি, দেখে নাও। প্রথমে আমরা মিথেন নিলাম। মিথেনে কটা হাইড্রোজেন আছে? মিথেনের অ্যাকচুয়াল দেখে নাও 4টে হাইড্রোজেন আছে। তো মিথেনকে আমি কি করলাম, প্রথমে বিক্ষিপ্ত সূর্যালোক দিলাম। মিথেনের কি হলো একবার দেখে নাও। এই হাইড্রোজেনটা ভাঙবে, ভেঙে আর কার উপস্থিতিতে? ক্লোরিনের উপস্থিতিতে বিক্ষিপ্ত সূর্যালোক দিলাম, ক্লোরিনের উপস্থিতিতে। এখান থেকে ক্লোরিনও ভাঙবে, ক্লোরিন এইভাবে ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি হবে? ক্লোরিন হাইড্রোজেনকে লাথি মেরে দেবে, হাইড্রোজেন বেরিয়ে পালিয়ে আসবে, ক্লোরিন ওর জায়গায় ঢুকে পড়বে। দেখো, এই ঘটনা কি আমরা বলছিলাম প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন রিয়াকশন। কিরকম ব্যাপারটা একটু দেখে নিই। ধরে নিই ক্লোরিনের মিথেনের 4টে হাইড্রোজেন ছিল, 3টে হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, তাহলে একটা হাত তৈরি হবে, কাটা হাত তৈরি হবে। সেই কাটা হাতে এসে সিএল যুক্ত হয়ে যাবে। এবার হাইড্রোজেন কাঁদতে কাঁদতে চলে যাবে। আর কেন না, হাইড্রোজেনকে তাড়িয়ে দিয়েছে। আর এখানে এই যে ক্লোরিন ছিল, ক্লোরিন তো একটা অণু, তাহলে এর তো দুটো পরমাণু থাকবে। তাহলে এখান থেকে একটা ক্লোরিন পরমাণু যখন হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করলো, আর একটা ক্লোরিন পরমাণু তো পড়েছিল। যখন এই কাঁদতে কাঁদতে চলে যাবে, এই হাইড্রোজেন বলবে যে ভাই আমরা আর
একসঙ্গে জুড়ে যায়। তাহলে বাদবাকি যে সাইড প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টটা তৈরি হলো, মেন প্রোডাক্ট হচ্ছে মিথাইল, এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। আর যে মানে বাকি যে প্রোডাক্টটা তৈরি হলো সেই প্রোডাক্টটাকে বলছি আমরা HCl। তাহলে এই যৌগটার নামকরণটা একবার করে নিই। অবশ্যই এই যৌগটার নাম ইউপ্যাক নাম তো আমরা করতেই পারি, 1-ক্লোরোমিথেন, কিন্তু সাধারণ নামই বেশি চলে, নাম হয়ে গেল মিথাইল মিথাইল ক্লোরাইড ক্লোরাইড মিথাইল ক্লোরাইড। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এরপর দেখো, এরপর ওই মিথাইল ক্লোরাইডের সঙ্গে আবার ক্লোরিন ফার্দার বিক্রিয়া করবে। আচ্ছা, এখানে কত করে বিক্রিয়া করে? 1 মোল করে। প্রতিটা স্টেপে কত করে Cl2 লাগে? 1 মোল। তাহলে এখানেও কত মোল Cl2 লাগবে? 1 মোল। এবং এখানে আবার বিক্ষিপ্ত সূর্যালোক দিলাম, বিক্ষিপ্ত সূর্যালোককে আমরা H দিয়ে লিখি। এরপর কি হবে লক্ষ্য করো, এখানে কটা হাইড্রোজেন ছিল? 3টে। তাহলে আর একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, আর একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে এর মধ্যে কি পড়ে থাকবে? এর মধ্যে পড়ে থাকবে 2টো হাইড্রোজেন। আগে একটা ক্লোরিন তো ছিলই, আর একটা ক্লোরিন ওই হাইড্রোজেনের বদলে ঢুকলো, তার ফলে এখন হয়ে গেল ক্লোরিন 2টো। বুঝতে পারছো নিশ্চয়ই? CH3Cl ছিল, এখানে হাইড্রোজেন ছিল 3টে। আবার কি করলো, এখান থেকে ক্লোরিন এইভাবে ভাঙলো, একটা ক্লোরিন ঢুকলো এই হাইড্রোজেনের জায়গায়, আর একটা হাইড্রোজেন বেরিয়ে পালিয়ে গেল। তাহলে ক্লোরিন ছিল আগে একটা, এখন একটা ক্লোরিন ঢুকলো, ক্লোরিন হলো 2টো, এবং এই হাইড্রোজেনটা যেহেতু বেরিয়ে পালিয়ে গেল, তাহলে CH3 বদলে হয়ে গেল CH2। এবং এবং আবার সেই একই কথা এখানে উৎপন্ন হলো আবার HCl। ঠিক এইভাবে ঘটনাটা চলতেই থাকবে 4বার। 4বার কেন না, দেখো লক্ষ্য করো এখানে কটা হাইড্রোজেন ছিল? 4টে। তাহলে এই ঘটনাটা কতবার হবে? 4বার। আরেকবার যদি হাইড্রোজেন বেরিয়ে যায়, তাহলে মোট ক্লোরিন ছিল 2টো, আর একটা ক্লোরিন যদি ঢোকে, উৎপন্ন হলো CH3Cl3। আমি নামগুলো অবশ্যই আসছি, অবশ্যই বলবো। CH3N3। ক্লিয়ার হলো? আচ্ছা, যদি কেটে যায় তোমরা বুঝে নাও, আমি বলে দিচ্ছি CH3Cl3। আচ্ছা, এখান থেকে আমি একটু তুলে লিখছি। এরপর ফার্দার আবার HNu, এবং HNu মানে হচ্ছে আবার বারবার বলছি বিক্ষিপ্ত সূর্যালোক। আবার ফার্দার ক্লোরিন ঢুকলো, ক্লোরিন ঢুকে এই একটা হাইড্রোজেনকে যতক্ষণ না ক্লোরিন বার করবে ও আস্তে আস্তে ঢুকতেই থাকবে, দিয়ে কি উৎপন্ন হয়ে গেল? CCl4। লক্ষ্য করে দেখো এখানে কতগুলো যৌগ তৈরি করেছি। এখানে যে যৌগগুলো তৈরি হয়েছে, একটার নাম ছিল মিথাইল ক্লোরাইড, এটা ফার্স্ট প্রোডাক্ট। এখানে যে যৌগটা তৈরি হয়েছে এটার নাম তোমরা ইউপ্যাক নাম তো করতেই পারো, আমি তবু একটুখানি বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। ডাইক্লোরোমিথেন বা মিথিলিন ক্লোরাইড, এটাকে মিথিলিন ক্লোরাইডও বলা যায়। মিথিলিন মিথিলিন ক্লোরাইড ক্লোরাইড মিথিলিন ক্লোরাইড। আচ্ছা, এটার নাম কি? এটার নাম প্রচন্ড ইম্পর্টেন্ট, দেখে নাও। এটার নাম হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কেন বলছি? এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের নাম ক্লোরোফর্ম। আর এইটার নাম তোমরা নিশ্চয়ই করতে পারবে, এটার নাম হচ্ছে, সাধারণ নাম বলছি, সব কিন্তু সাধারণ নাম বলছি, এটার নাম হচ্ছে কার্বন টেট্রা ক্লোরাইড কার্বন টেট্রা ক্লোরাইড। ক্লিয়ার হয়ে গেল? এটার নাম হয়ে গেল কার্বন টেট্রা ক্লোরাইড। আচ্ছা, তো এবার প্রশ্ন হচ্ছে, স্যার এই যে বিক্রিয়াটা ঘটলো এখানে মোট কত অণু সম্পূর্ণ বিক্রিয়ায় HCl তৈরি হয়েছে? এখানে HCl তৈরি হয়েছে 4 মোল HCl তৈরি হয়েছে। এবং এখানে কটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে? এক একটা অণুর জন্য 4টে করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, এবং এখানে মোট 4 মোল ক্লোরিন অণু লেগেছে, 4 মোল ক্লোরিনের অণু লেগেছে। আচ্ছা, এই ঘটনাটাকে আমরা বললাম প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, তাহলে একটা ছোট্ট কথা বলে দিই, তাহলে এইভাবে এই যে বিক্রিয়াটা ঘটলো, এটা কি শুধু মিথেনের বেলায় ঘটবে? না, এইটা সমস্ত স্যাচুরেটেড অ্যালকেনের বেলায় ঘটবে। অর্থাৎ আমি যদি মিথেনের জায়গায় ইথেন নিতাম তাহলেও এই বিক্রিয়াটা ঘটতো, ইথেনের জায়গায় যদি প্রোপেন নিতাম তাহলেও এই বিক্রিয়াটা ঘটতো। ক্লিয়ার হয়ে গেল? আজকে যদি তোমায় প্রশ্ন করি যে বলতো ইথেনের বেলায় ক মোল ক্লোরিন লাগবে, তাহলে তোমরা অনায়াসেই বলে দিতে পারবে ইথেনে কটা হাইড্রোজেন আছে? 6টা। তাহলে এখানে 6 মোল ক্লোরিন পরমাণু লাগবে। তাহলে আমরা এই বিক্রিয়াটা বুঝলাম। আমরা এখান থেকে একটু আলাদাভাবে পাশে চলে আসছি, একটু আলাদাভাবে। হ্যাঁ, দেখে নাও,
একটু আলাদা করে আমরা পাশে চলে আসছি, বুঝে নাও, দেখে নাও। তো আমরা আজকে বলছি, আমরা যে যৌগগুলো শিখবো তার গঠনগুলো সম্বন্ধে একটুখানি আমরা জেনে নিচ্ছি। গঠন 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 কিরকম ব্যাপারটা একটু দেখে নাও। গঠনটা কিরকম ভাবে শিখছি দেখে নাও। গঠন বলছে মিথেনের মিথেনের আচ্ছা কার্বনের কি ভ্যালেন্সি থাকে? কার্বনের একটুখানি বলে দিই, কার্বন টেট্রা ভ্যালেন্সি দেখায়। টেট্রা ভ্যালেন্সি, টেট্রা ভ্যালেন্সি দেখায়। কার্বনের টেট্রা ভ্যালেন্সি আছে, অর্থাৎ চতুর্যোজ্যতা কার্বনের আছে। কার্বনের চতুর্যোজ্যতা আছে। ক্লিয়ার হলো? আচ্ছা একটু বুঝে নিই। তো কার্বন যখন মিথেনের মধ্যে থাকবে বা বা যে কোনো অ্যালকেনের মধ্যে থাকবে, যে কোনো অ্যালকেন, যে কোনো অ্যালকেন, যে কোনো অ্যালকেনের মধ্যে থাকবে, তখন কার্বনের গঠন কিরকম হবে একটু জেনে নাও। আমরা কেমিক্যাল বন্ডিং এ এই ঘটনাটা আমরা পড়িয়ে দিয়েছি, তো তোমরা যারা পড়োনি তারা শুনে নাও। কার্বনের মিথেনের মধ্যে বা যে কোনো অ্যালকেনের মধ্যে কার্বনের এই রকম একটা গঠন তৈরি হয়। এটাকে ডট ডট দিলাম, এটা পেছন দিকে আছে। ঠিক ট্রাইপড যেরকম থাকে, ট্রাইপড তিন দিকে তলায় তিনটে পা, মাথায় একটা, এখানে আমরা ক্যামেরা বা মোবাইল লাগাই। তো এই হাইড্রোজেনের লক্ষ্য করো, এই যে কার্বনের এই যে হাইব্রিডাইজেশন, এই হাইব্রিডাইজেশন আমরা শিখিয়ে দিয়েছিলাম। যদি কখনো কেমিক্যাল বন্ডিং পড়ি তাহলে তখন শেখাবো। তো এটার নাম হচ্ছে sp3 হাইব্রিডাইজ। sp3 হাইব্রিডাইজ হলে এই কার্বনের কটা হাত বেরোবে? চারটে হাত বেরোবে। কি করে বুঝবো স্যার? না এস একটা আর পি তিনটে। দেখে নাও তাহলে মোট কটা এখানে অরবাইটাল অংশগ্রহণ করেছে? চারটে। তাহলে চারটে অরবাইটালের জন্য চারটে sp3 হাইব্রিডাইজ অরবাইটাল তৈরি হবে। আর চারটে অরবাইটালে এখানে দেখো চারটে হাইড্রোজেন তৈরি হবে। তার মানে এইগুলো কি রে? এগুলো হাত নয়, এগুলো অরবাইটাল। আচ্ছা মানে বাংলায় বলে কক্ষক। এই কার্বনের মধ্যে প্রত্যেকটা অরবাইটালের মাঝে যে বন্ড অ্যাঙ্গেল থাকবে সেই বন্ড অ্যাঙ্গেল গুলো হবে 109 ডিগ্রি 28 মিনিট। খুব ইম্পর্টেন্ট। তো এরপর আমি চলে আসছি, আর এই যে গঠনটা, এই গঠনটাকে বলা হয় টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল গঠন বলা হয়। টেট্রাহেড্রাল, টেট্রা টিটিআর, টেট্রা, টেট্রাহেড্রাল। দেখ টেট্রাহেড্রাল গঠন আমি একটুখানি বলে দিই, মন দিয়ে দেখে নাও। এরপর চলে আসছি আমরা, এটা ছিল অ্যালকেন। এরপর চলে আসছি অ্যালকিন। অ্যালকিনে চলে আসছি, অর্থাৎ যাদের মধ্যে ডবল বন্ড থাকবে। যাদের মধ্যে ডবল বন্ড থাকবে, কার্বন কার্বনের মধ্যে যদি ডবল বন্ড থাকে, খুব মন দিয়ে শুনে নাও, তখন কার্বনের মধ্যে যে হাইব্রিডাইজেশন দেখা যাবে সেটাকে বলা হবে sp2। sp2 হাইব্রিডাইজেশন মানে এর মোট হাত কটা বেরোবে? তিনটে। তাহলে এখানে স্যার চারটে কি করে হচ্ছে? না অ্যাকচুয়াল এইগুলো প্রধান হাত, এটা সিগমা সিগমা সিগমা, অর্থাৎ এই হাতগুলো অ্যাকচুয়াল কাকে প্রকাশ করে? একটুখানি বলছি, টাফ হচ্ছে বুঝতে পারছি, তো আমার এত সময় নেই যে এগুলোকে ইলাবোরেট করে ব্যাখ্যা করব। তাহলে হাইব্রিডাইজেশন কি তৈরি করতে পারে? সিগমা বন্ড। এখানে কটা হাইব্রিডাইজেশন তৈরি হবে? একটা এস দুটো পি। কটা হাইব্রিডাইজেশন তৈরি হবে? তিনটে। তাহলে সিগমা কটা তৈরি হবে? তিনটে। দেখো এই কার্বনে কটা সিগমা? দেখো একটা সিগমা, দুটো সিগমা, তিনটে সিগমা। আর তাহলে বাকি যে বন্ডটা তৈরি করছে এই বন্ডটাকে আমরা কি বলবো? পাই। আচ্ছা তার মানে হাইব্রিডাইজেশনের জন্য পাই তৈরি হয় না, শুধু অনলি সিগমা তৈরি হয়। ক্লিয়ার হলো? আচ্ছা ভিডিও বাড়ছে, আর বেশি বাড়াবো না, আমরা এক্ষুনি ভিডিওটাকে স্টপ করতে হবে। তো একটু দেখে নাও এদের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেল তৈরি হবে, এই যে বন্ড অ্যাঙ্গেল, এই যে বন্ড অ্যাঙ্গেল, যে কোনো বন্ড অ্যাঙ্গেল, এই বন্ড অ্যাঙ্গেল গুলো অবশ্যই হবে 120 ডিগ্রি। এই বন্ড অ্যাঙ্গেল গুলো হবে 120 ডিগ্রি। ক্লিয়ার হলো? আচ্ছা আচ্ছা আর এর গঠন হচ্ছে, এর গঠনকে আমরা বলি, এই যে গঠনটা এখানে তৈরি হচ্ছে ভালো করে দেখে নাও, এখানে এখানে তার মানে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই গঠনটাকে আমরা বলি ট্রাই অ্যাঙ্গুলার প্ল্যানার। ট্রাইঅ্যাঙ্গুলার প্ল্যানার, ট্রাইঅ্যাঙ্গুলার প্ল্যানার। আর লাস্ট অফ অল চলে এলাম আমরা অ্যালকাইন। অ্যালকাইন তোমরা কিন্তু এটা যেহেতু আজকে শেখালাম, তোমরা কিন্তু অবশ্যই এটাকে একটা ছোট্ট জায়গায় চৌকো বক্স করে জায়গাটা কিন্তু অবশ্যই রেডি করে নিও। আচ্ছা এবার বলছি, দেখো লক্ষ্য করো
এই যে কার্বন কার্বনের অ্যালকাইন মানে এখানে থাকবে একটা সিগমা এবং দুটো পাই বন্ড, তাই তো আমরা পড়েছিলাম তো একটা সিগমা দুটো পাই। লক্ষ্য করো কার্বন কার্বনের মধ্যে এই রকম যখন ছবি তৈরি হবে সেই ছবিটাকে আমরা বলবো অ্যালকাইন। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে অ্যালকাইনের মধ্যে এদের হাইব্রিডাইজেশন কি? এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। অ্যালকাইনের হাইব্রিডাইজেশন কার্বনের sp2। আচ্ছা, তাহলে যদি অ্যালকাইনের হাইব্রিডাইজেশন sp2 হয় তাহলে এখানে সরি 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 sp সরি sp তো sp2 তো হয়ে গেছে। sp মানে এর কটা সিগমা হবে? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এর সিগমা হবে দুটো। কেন না, একটা s একটা p, দুটো অরবিটাল দুটো সিগমা। স্যার তাহলে এখানে হাত কটা বেরোবে? না স্যার, হাত অ্যাকচুয়াল দুটো বেরোনোর কথা। এ দেখুন স্যার, এটা এক সিগমা আর এটা সিগমা, এটাও সিগমা। তো আমি একটা কার্বনে ছিল, এটা সিগমা এবং এটা সিগমা, তাহলে এখানে এর কটা হাত বেরিয়েছে? দুটো সিগমা। তাহলে বাকিগুলো স্যার হাতগুলো যে চারটে হাত ভর্তি হবে সেই হাতগুলো কি না, সেই হাতগুলো স্যার পাই বন্ড। আচ্ছা, তাই স্যার ট্রিপল বন্ডে একটা সিগমা দুটো পাই, কারণ হাইব্রিডাইজেশন কেবল সিগমা বন্ধন তৈরি করে। আর যেহেতু কার্বনের সিগমা বন্ড দুটো, তাই ট্রিপল বন্ডে কার্বন দুটো সিগমা বন্ড তৈরি করে, বাকি হাতগুলো কার্বন পাই দিয়ে তৈরি করে। এবং এই যখন গঠনটা তৈরি হলো, ভালো করে দেখেন, আমি ছোট্ট করে আঁকছি বুঝতে সুবিধা হবে। এই যখন গঠনটা তৈরি হলো, এই গঠনের ক্ষেত্রে এই যে বন্ড অ্যাঙ্গেল, এই বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। এই বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি এবং এর এর স্ট্রাকচার হবে লিনিয়ার। লিনিয়ার অর্থাৎ সরল সরল রৈখিক। স্ট্রাকচার হবে সরল রৈখিক। স্ট্রাকচার হবে সরল রৈখিক। তার মানে আমরা শিখে গেলাম যে যদি অ্যালকেন হয় তাহলে তার গঠন হবে টেট্রাহেড্রাল অর্থাৎ চতুস্তলক। এটার নাম হচ্ছে চতুস্তলক। চতুস্তলক, এটার নাম চতুস্তলক। ক্লিয়ার? আচ্ছা, অ্যালকিন হলে এর গঠন হবে ট্রায়াঙ্গুলার প্ল্যানার, মানে সমতলিক ত্রিভুজাকৃতি। লিখে নাও তোমরা বাংলায়। আর যদি অ্যালকাইন হয়, অ্যালকাইনের ক্ষেত্রে যে গঠনটা হবে তার নাম লিনিয়ার বা সরলরৈখিক এবং বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আজকে আমরা মিথেনটাকে পড়িয়ে দিলাম। মিথেনের ছোট্ট ছোট্ট কিছু প্রশ্ন আছে, তোমরা বই থেকে করে নিও। আমরা পরের দিন আবার নতুন রিয়াকশন পড়াবো। আর বারবার একটাই কথা বলছি, তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে প্রত্যেকটা, এবং যদি নোটিফিকেশান পাঠাও বেল আইকন টেপো, প্রেস করো, তাহলে বেল আইকন প্রেস করলে তোমরা এই ভিডিওগুলো আমরা যেমন পরপর পাঠাচ্ছি, আমি চেষ্টা করছি যে ভিডিওর মাধ্যমে তোমাদের যাতে করে এই গোটা চ্যাপ্টারটাকে কমপ্লিটভাবে রেডি করানো যায়। তো তোমরা এইভাবে ভিডিওগুলো পাবে এবং তোমরা নিজেরা এইভাবে পড়ে নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। ঠিক আছে? গুড নাইট।